সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা বাজেট বাড়ালো ইসরায়েল। এদিকে গাজা পুনর্গঠনে $10 কোটি দেবে চীন। অপরদিকে এবছরে ৩,২৫৮ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আরও থাকছে খাবার না পেয়ে মারা গেল ৬০,০০০ পেঙ্গুইন। এবং সবশেষে থাকছে মোসাদের নতুন প্রধান হচ্ছেন রোমান গফম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা খাতে বিশাল বাজেট ঘোষণা করেছে দখলদার ইসরায়েল, যা আগের বারের তুলনায় প্রায় $7 বিলিয়ন বেশি। নতুন বছরে ইসরায়েল প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল বা $৩৪.৭ বিলিয়ন নির্ধারণ করেছে। এটি আগের খসড়া বাজেটে ছিল ৯০ বিলিয়ন শেকেল বা $২৮ বিলিয়ন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্মিলিতভাবে এই বাজেট কাঠামোতে সম্মতি জানিয়েছেন। এখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে। গাজায় যখন যুদ্ধবিরতি চলছে তখন কেন বাজেট বাড়ল? কাটস বলেছেন, সামরিক বাহিনী তার যোদ্ধাদের চাহিদা মেটাতে এবং সংরক্ষিত সৈনিকদের ওপর বোঝা কমাতে কাজ করবে, তাই বাড়ানো হয়েছে বাজেটের পরিমাণ। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ২০২৩ সালের তুলনায় ৪৭ বিলিয়ন শেকেল বা $১৪.৫ বিলিয়ন বেশি। ২০২৪ সালে গাজায় হত্যাকাণ্ডমূলক যুদ্ধে এবং লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে আক্রমণে ইসরায়েলের খরচ হয়েছে $৩১ বিলিয়ন। এদিকে গাজা পুনর্গঠনে $10 কোটি দেবে চীন। গাজা পুনর্গঠন ও মানবিক সংকট লাঘবের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে $10 কোটি সহায়তা দেবে চীন। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি অথরিটি, খবর রয়টার্সের। মানবিক সহায়তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখলদারিত্ব কমাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অনুদানের ঘোষণা দেন শি। সিনহুয়া জানায়, ফিলিস্তিনি ইস্যুর একটি সর্বসম্মত ন্যায্য এবং টেকসই সমাধান নিশ্চিত করতে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। গত সেপ্টেম্বর নিউ ইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফাইসাল বিন ফরহানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের সহ সভাপতিত্ব করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দ্বিরাষ্ট্র সমাধান এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করার লক্ষ্যে সে সম্মেলন অনুষ্ঠিত হয়। অপরদিকে এই বছরে ৩,২৫৮ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩,২৫৮ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৯ থেকে এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ ফেরত পাঠানোর ঘটনা এটি। গত দেড় দশকে মোট ১৮,৮২২ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠায় আমেরিকা। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ভারতের রাজ্যসভায় এই তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, খবর হিন্দুস্তান টাইমস। এস জয়শঙ্কর বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে যে ৩,২৫৮ জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ২,০৩০ জন সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন। বাকি ১,২২৬ জনকে মার্কিন কর্তৃপক্ষের বিশেষ চার্টার ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে। গত বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১,৩৬৮ জন। ২০২৩ সালে ৬১৭ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র ফেরত পাঠায়। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে যুক্তরাষ্ট্রের প্রায় ৭,২৫,০০০ অবৈধ ভারতীয় অভিবাসী বসবাস করছে, যা মেক্সিকো এবং এল সালভাডরের পর তৃতীয় সর্বোচ্চ সংখ্যা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নথিপত্রহীন অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মোট ১৮,০০০ ভারতীয়কে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো শুরু হয়। জয়শঙ্কর জানান, ভারত সরকার অবৈধ অভিবাসন রোধ, মানব পাচার চক্র চিহ্নিতকরণ এবং বিদেশে আটকা পড়া নাগরিকদের সহায়তা প্রদানে সক্রিয়ভাবে কাজ করছে। আরও থাকছে, খাবার না পেয়ে মারা গেল ৬০,০০০ পেঙ্গুইন।
দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী এলাকায় 60,000-এর বেশি পেঙ্গুইন খাদ্যের অভাবে মারা গেছে। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আফ্রিকান পেঙ্গুইনদের অন্যতম প্রধান খাদ্য সার্ডেন মাছ কমে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গবেষণায় বলা হয় 2004 থেকে 2012 সালের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনের দুটি গুরুত্বপূর্ণ প্রজনন স্থল ডাসেন দ্বীপ এবং রবিন আইল্যান্ডে 95%-রও বেশি পেঙ্গুইন বিলুপ্ত হয়ে যায়। মোল্টিং বা পালক পরিবর্তনের সময় প্রয়োজনীয় খাদ্যের অভাবে তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু সংকট এবং অতিমাত্রায় মাছ শিকারকে এই হ্রাসের প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। অস্ট্রিচ জার্নাল অফ আফ্রিকান অর্নিথোলজি প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, এই বিপর্যয় বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আফ্রিকান পেঙ্গুইন প্রজাতির সংখ্যা প্রায় 80% কমে গেছে। আফ্রিকান পেঙ্গুইনরা প্রতি বছর পুরনো পালক ফেলে নতুন পালক গজায়, যাতে তাদের শরীরের তাপরোধ এবং জলরোধী ক্ষমতা বজায় থাকে। তবে প্রায় 21 দিনের এই মোল্টিং পর্বে তাদের স্থলে অবস্থান করতে হয় এবং এই প্রক্রিয়ার জন্য আগে থেকেই শরীরে পর্যাপ্ত চর্বির মজুদ থাকা জরুরি। ডক্টর শার্লি বলেন, মোল্টিং এর আগে বা পরে যদি পর্যাপ্ত খাদ্য না পায় তাহলে তারা উপবাসের সময় তাই টিকতে পারে না। আমরা অনেক পেঙ্গুইনের মৃতদেহ ভেসে থাকতে দেখি না, কারণ তারা সমুদ্রেই মারা যায়। গবেষণায় আরও বলা হয় 2004 সালের পর থেকে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে সার্ডিন মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এই সার্ডিনই হল আফ্রিকান পেঙ্গুইনের প্রধান খাদ্য। উপকূলীয় পানির তাপমাত্রা এবং লবণাক্ততার পরিবর্তনে মাছের ডিম ছাড়া কমিয়েছে, কিন্তু মাছ শিকার বেড়েছে। 2024 সালে আফ্রিকান পেঙ্গুইনকে অতি সংকটাপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয় এবং বর্তমানে প্রজননক্ষম জোড়ার সংখ্যা 10,000-এরও কম। এবং শেষ রইল, মোসাদের নতুন প্রধান হচ্ছেন রোমান গফম্যান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান। তাকে নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 4 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আগামী বছরের জুনে মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ের স্থলাভিষিক্ত হবেন গফম্যান। এর আগে তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর মানবিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও গফম্যান দীর্ঘ সামরিক ক্যারিয়ারে ইসরায়েলি সেনাবাহিনীতে আইডিএফ এর অসংখ্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্মার্ড কর্পসের যোদ্ধা এবং কমান্ডার, 75তম ব্যাটালিয়ন এবং 7তম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার, এছাড়াও গাশ ফরমেশন 36তম ডিভিশনের অফিসার এবং হাবশন ডিভিশন 210-এর কমান্ডার সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি ধরা হয় মোসাদকে। গ্লোবাল র্যাঙ্কিংয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরই মোসাদের অবস্থান।